Okay. So in the previous class, we practiced a paragraph on preposition. Just in this class, I will teach you another exercise on preposition, and it is যশোর বোর্ড 19. এটা খেয়াল করো, প্যাট্রিয়টিজম মনে হয় এটা করিয়েছিলাম আগের ক্লাসে, মিস্টার রেজা করানো হয়েছিল। এরপরে প্যাট্রিয়টিজম কি ব্যাপার, উঠে না কেন? প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি, দেশপ্রেম হচ্ছে একটা গুণ, এটা ইনহারেন্ট। ইনহারেন্ট মানে নিহিত, নিহিত থাকে। ইনহারেন্ট কোথায়? একটা মানুষের মধ্যে থাকে, তাই না? নিহিত কোথায় থাকে? একটা মানুষের মধ্যে। কারণ আমরা যেহেতু অ্যাজ প্রিপোজিশন ইজ ফলোড বাই এ নাউন অর নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, আমরা দেখবো যে ম্যানের সাথে যে ইনহারেন্ট নিহিত থাকে কোথায়? মানুষের মধ্যে। তো রয়ের মধ্যে হলে আমরা উই ইউজ থ্রি প্রিপোজিশন এগেনস্ট দ্য সাফিক্স র এর মধ্যে। যেমন হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে কোথায়? কক্ষের মধ্যে। এখানে একটু খেয়াল করো, রয়ের মধ্যে, কক্ষের মধ্যে। আবার হি থ্রু দ্য পেন, কক্ষের মধ্যে। এই দুই মধ্যে কি এক হলো? তোমরা যারা সায়েন্স আছো, গতিবিদ্যা স্থিতিবিদ্যা আছে না? জি স্যার। সে দেয়ালের মধ্যে দাঁড়িয়ে আছে, দেয়ালের মধ্যে। এখন দেখো তো তিনটা মধ্যে কি আসলে একই সেন্স ইন্ডিকেট করে? প্রিপোজিশন আমরা বলেছি যে মুখস্থ করে সম্ভব না। দেখবা যে প্রিপোজিশন তোমার বিসিএস পরীক্ষাও থাকবে, একেবারে শেষ পর্যন্ত জীবনের প্রত্যেকটা পরীক্ষায় থাকবে, কারণ এখানে শুধু মুখস্থ দিয়ে হয় না, কিছুটা সেন্স কাজে লাগাতে হয়। দেখো উপরটা হি ইজ স্ট্যান্ডিং কোথায়? রুমের, কক্ষের মধ্যে। আবার হি থ্রু দ্য পেন কোথায়? কক্ষের মধ্যে। হি ইজ স্ট্যান্ডিং কোথায়? দেয়ালের মধ্যে। যদিও আমরা বাংলায় দেয়ালের মধ্যে তো আর বলতে কোন সেন্স বোঝানো হচ্ছে দেখো। তো আমরা যখন বলবো সে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং স্থিতিবিদ্যা, তাই না? স্থিতি, দাঁড়িয়ে আছে, স্থিতিবাচক ভার্ব। তাহলে কোথায়? কক্ষের মধ্যে। তাহলে ইন দা রুম। কিন্তু এখানে আমরা কেন ইনটু দিলাম? হি থ্রু দ্য পেন কোথায়? থ্রু হচ্ছে, দেখো কলমটা কি এখন রুমের মধ্যে আছে? আমি যদি রুমের মধ্যে ছুঁড়ে মারি, কলমটা কি রুমের মধ্যে আছে? 212 223 রুমের মধ্যে নেই, তাই না? তো এখান থেকে ছুঁড়ে মারলে আমার এখান থেকে জায়গা বদল করে রুমের মধ্যে যাবে, তাহলে এখানে জায়গা বদল হচ্ছে, তার অবস্থান পরিবর্তন হচ্ছে। যে অবস্থানে যাচ্ছে তার আগে কি বসছে? ইনটু। তাহলে বুঝতে পারছো তিনটার মধ্যে পার্থক্যটা কি? আর দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে বলতে আর রুমের মধ্যে তো এক কথা না, তাই না? এটা মনে করো দেয়াল, দেয়ালের মধ্যে বলতে কি ইনসাইড। ইনসাইড, সাইড মানে কি? ভিতরে। তাহলে ইনসাইড মানে কি? ভিতরে, মানে দেয়ালের ভিতরের অংশে, বাইরে, ভিতরের অংশে আছে সে। আর আউটসাইড দ্য ওয়াল মানে দেয়ালের বাইরে। তাহলে এই যে রয়ের মধ্যে উই ইউজ দিস থ্রি প্রিপোজিশন এগেইনস্ট দ্য বেঙ্গলি সাফিক্স রয়ের মধ্যে, ঠিক আছে? ইফ দ্য ভার্ব ইজ অ্যান স্ট্যাটিক ভার্ব, মানে গতিশীল না, সেক্ষেত্রে আমরা সাদা ইন ব্যবহার করব। কিন্তু গতিশীল হলে হি এন্টার্ড ইনটু দ্য রুম। এন্টার্ড, এন্টার্ড বলতে কি তার অবস্থান কিন্তু রুমের মধ্যে ছিল না, সে এক জায়গায় ছিল, সেখান থেকে সে রুমের মধ্যে গেল। তাহলে আমরা কি বলি? হি এন্টার্ড ইনটু দ্য রুম। হি থ্রু দ্য পেন হোয়ার? রুমের মধ্যে। ইনটু দ্য রুম। হি ইজ স্ট্যান্ডিং, এই যে রয়ের মধ্যে। তাহলে রয়ের মধ্যে অর্থে আমরা কি তিনটা প্রিপোজিশন ব্যবহার করব। এখন তোমরা বলো তো এখানে কোন প্রিপোজিশনটা হতে পারে? হুইচ প্রিপোজিশন ক্যান বি অ্যাপ্রোপ্রিয়েট হিয়ার? কোনটা হবে? ইন হবে না ইনটু না ইনসাইড? স্যার ইন। রাইট, এই তো, থ্যাংক ইউ, ধরতে পারছো।
This is why he feels a natural attachment. এ কারণে সে অনুভব করে একটা প্রাকৃতিক সংযোগ। তাহলে his native land, তার নিজ দেশের সাথে, তার নিজ দেশের সাথে। আচ্ছা, র এর সাথে অর্থে আমরা দুইটা প্রিপজিশন সাধারণত ব্যবহার করি। র এর সাথে, র এর সাথে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি, and these two prepositions are with and to. Education is compared. Education is compared কি শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। নাউন হচ্ছে আলো। করিম is compared রহিম এর সাথে। দেখো দুটার মধ্যে পার্থক্যটা কি? What is the difference between the two examples? বলো দুটো এক্সাম্পলস এর মধ্যে পার্থক্যটা কি? দুটোই র এর সাথে। কে বলতে পারবে বলো তো? একটা বস্তু বুঝাইছে আর একটা ব্যক্তি রাইট। বুঝাইছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা সাধারণত বস্তুর আগে টু বসে আর ব্যক্তি হলে উইথ। সাধারণত কথাটা বুঝছো? সাধারণত বলতে 90% ক্ষেত্রে এরকমই হয়, কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা দেখব। তো এডুকেশন ইজ কম্পেয়ার্ড, শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে, এই যে রয়ের সাথে। আবার করিম ইজ কম্পেয়ার্ড, কিন্তু উই অ্যাড সুগার, আমরা চিনি যোগ করি চায়ের সাথে। আবার উই মিক্স সুগার উইথ টি উইথ স্পুন, এটা খেয়াল করো। তো এখানে উইথ হলো, এখানে কেন টু হলো? আমরা তো বলেছিলাম যে বস্তুর আগে সাধারণত টু বসে, কিন্তু এখানে তো উই মিক্স সুগার উইথ বসছে, কেন উইথ বসছে? হ্যাঁ বলো, কেন উইথ বসলো আর উপরে কেন টু বসলো? এটা আমরা দেখি যে সাপোজ আমরা একটা কাগজ, এই যে এই কাগজটা আমি এই কলমের সাথে লাগিয়ে দিলাম এইভাবে আঠা দিয়ে। স্যার কোন সাথে হলে মানে উইথ হয়? সংযোগ অর্থে, সংযোগ মানে একটা সংযোগ রাখা, বুঝছো কথা? এটা কি সংযোগ জি স্যার। রাখলাম। আবার এই এই কাগজটা এইভাবে লাগিয়ে দিলাম, এই যে দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। তো এই দুই লাগানো কি এক হলো? দেখো দুইটা কিন্তু এক না, একটা হচ্ছে সাধারণ সংযোগ অর্থে আমরা টু দেই, যেমন আমরা উই অ্যাড করি সুগার দেই, ফিল দিলে হয়ে গেল, এই যে অ্যাড করে দিলাম মানে সংযোগ দিলাম। আর মিক্স বলতে তো কি করা লাগে? মিঙ্গেল। তো দুটা এক অর্থ কিন্তু হয়নি, হয়েছে? তাহলে এই না, ভার্বের কারণে এখানে অ্যাড, এই ভার্বের সাথে আবার প্রিপজিশনের একটা লিংক আছে। ভার্বে অ্যাড করি কোনো কিছুর সাথে মানে সংযোগ করি, ঠিক আছে? কোনো জি স্যার, কিছুর বুঝতে সাথে পারছি। সংযোগ ঘটিয়ে দিই। আর মিক্স করা মানে মিশিয়ে ফেলা বা মিঙ্গেল অর্থ বোঝানো, তখন আমরা উইথ। এ কারণে আমরা বলি না ওই মিক্স সুগার টু টি, আমরা কি বলি? মিক্স সুগার উইথ টি, ঠিক আছে? কিন্তু এখানে স্যার। কোনটা হবে বলো? আই টক টু দা টু আর উইথ হিম? আই টক টু হবে না উইথ হবে? উইথ। আর কেউ বলো কি হবে? আচ্ছা, আমরা বলছি সাধারণত ব্যক্তি হলে উইথ বসে, তাই না? সাধারণত ব্যক্তি হলে উইথ বসে, কিন্তু এখানে টু হবে না উইথ হবে? দুইটাই হবে। যখনই আমি বলবো আই টকড টু হিম, এটা দ্বারা বোঝাবে কথাটা হচ্ছে একপাক্ষিক। একপাক্ষিক, বুঝছো? যেমন আমাকে কলেজ থেকে একটা নোটিশ দেওয়া হলো তোমাদের বলার জন্য যে সাপোজ মনে করো যে আগামীকাল ক্লাস যথাটা সময় হবে। এখানে কি তোমার কোনো কথায় পার্টিসিপেট করার প্রয়োজন আছে? নো স্যার। না। তাহলে কথাটা কি একপাক্ষিক হলো না? তাহলে আমি কি বলবো? আই টক টু দ্য স্টুডেন্টস। আই টক টু দ্য স্টুডেন্টস। এখন তোমাদের মনে করো যে পিকনিকে যাবা, প্রিন্সিপাল স্যার আমাকে বললেন যে ছাত্রদের সাথে আলাপ করেন যে কত টাকা চাঁদা নিলে ভালো হয় এবং কোন জায়গায় গেলে ভালো হয়। তোমাদের সাথে যখন আলাপ করব, কথাটা কি আমি একা বলবো না তোমরাও বলবা? স্যার আমরাও বলবো।
তাহলে এটা কি দুই পাক্ষিক হলো না? তখন ওকে স্যার, জি স্যার। আই উইল টক টু দ্য স্টুডেন্ট বলবো না, কি বলবো? আই উইল টক উইথ দ্য স্টুডেন্টস। কি বলবো আমি? আই উইল টক উইথ দ্য স্টুডেন্ট। With the তাহলে এই যে দেখো, কনটেক্সট অনুসারে কিন্তু কখনো টু বসে, কখনো উইথ বসে। তাহলে এখানে শুধু মুখস্থ রাখলেই চলছে না, ঠিক আছে? পিকনিকের ব্যাপারে যদি আমাকে বলে যে ছাত্রদের সাথে কথা বলতে, তাহলে আমি বলবো ইয়েস স্যার, আই উইল টক টু দ্য স্টুডেন্টস, না আই টক উইথ দ্য স্টুডেন্টস? স্যার with হবে। উইথ হবে। আর যদি কোনো একটা নোটিশ দিল, নোটিশ হলে কি হবে? ওই একপাক্ষিক। স্যার একপাক্ষিক হলে আমরা তাহলে এই টুও হয়, টু কিছু হবে। কিছু 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 ভার্বের সাথে টুও হয়, উইথও হয়। এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে এই যে রয়ের সাথে, এর অর্থে আমরা জি স্যার। দুইটা প্রিপজিশন ব্যবহার করতে পারি, উইথ টু। তাহলে এখানে কি হতে পারে বলো তো? হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট উইথ হিজ নেটিভ ল্যান্ড, না টু হিজ নেটিভ ল্যান্ড? একটু একটু চিন্তা করতে হবে। তুমি যখন আমেরিকায় যাও বা বিদেশে যাও, তখন কি দেশের সাথে একটা সংযোগ থাকে না? জি স্যার। তাহলে অ্যাটাচমেন্ট এখন কোন সংযোগ বোঝালো, উইথ না টু? টু। টু, রাইট। যেখানে যাও, কাজ বাজ করতেছো, ওখানে সবই হঠাৎ করে রাত্রে হয়তো বা ঘুমাতে গেল, হঠাৎ দেশের কথা মনে পড়লো। এই যে যে টু মানে একটা সংযোগ থাকে তোমার সাথে, কি দেশের একটা সংযোগ থাকে। তাহলে এখানে অ্যাটাচমেন্টের সাথে আমরা উইথ না দিয়ে কি দিই? টু দিই। তাহলে দিস ইজ হোয়াই হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড। লাভ, দেশের জন্য, মাতৃভূমির জন্য ভালোবাসা। মাতৃভূমির জন্য কি হবে? এটা কি হতে পারে? হ্যাঁ, লাভ উইথ। উইথ তো সাথে আমরা কি বলবো? মাদারল্যান্ড মানে কি? মাতৃভূমির জন্য ভালোবাসা। কথাটা এরকম আসবে না? মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। তাহলে র এর জন্য অর্থে আমরা যে প্রিপজিশনটা ব্যবহার করি, ওটা হচ্ছে ফর। The preposition that we use against the Bengali suffix র এর জন্য is for. The love for motherland মানে দেশের জন্য, মাতৃভূমির জন্য ভালোবাসা। Love for motherland, that means মাতৃভূমির জন্য ভালোবাসা is necessary for the betterment of a nation. The people who are patriotic and are noted. এটা কি হতে পারে? কি হতে পারে বলো? স্যার টু। না, আরে বাবা, কি এটা আমরা খেয়াল করো। আচ্ছা, হি কামস হেয়ার, এই যে ভার্বকে মডিফাই করতে হবে। কেন? 145 প্রিপজিশনাল ফ্রেজ। আমরা জানি ভার্বের মডিফায়ার হিসেবে প্রিপজিশনাল ফ্রেজ বসে। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করবো, হি কামস হেয়ার, সে আসে বই। তাহলে বুঝতে পারছি যে একটা বইয়ের জন্য আসে, তাই না? কেন আসে?
Why does he come here? For a book. এই উদ্দেশ্য যদি বোঝায়, উদ্দেশ্য অর্থে আমরা ফর ব্যবহার করি। ওয়াই দ্বারা প্রশ্ন করে যেটা পাবো, ভার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে প্রিপজিশন ফর দ্বারা উত্তরটা শুরু হয়। তাহলে হি কামস হিয়ার ওয়াই? ফর বাইং এ বুক। ঠিক আছে, তো এখানে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যারা দেশপ্রেমিক, আর নোটেড, বিখ্যাত। প্রশ্ন হবে কেন বিখ্যাত? কেন বিখ্যাত কি হতে পারে প্রিপজিশনটা? হ্যাঁ বলো কি হবে? এই কথা বলছো না কেন, বলো কি হতে পারে? দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ওয়াই? কারো কথা শোনা যাচ্ছে না, বলো কি হবে এটা? ফর। তাহলে ফর দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর ডিফারেন্ট, তারা আলাদা। ডিফারেন্ট হয় কোনো কিছুর থেকে, এটা কি হবে? এ তোমরা কথা বলো না কেন, বলো উত্তর দাও। দে আর ডিফারেন্ট মাই গড, কাদের ক্লাস নিচ্ছি, কোনো কথা শোনা যাচ্ছে না। এই তোমরা কথা শুনতে পাচ্ছ আমার? ক্যান ইউ হিয়ার মি? এই তোমরা কি জিদ ধরে বসে আছো নাকি, কোনো কথা বলবা না এরকম? যেন সারি বলতে থাকে, আমরা চুপচাপ থাকি। এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, নেট তো আপনার কথা কেটে কেটে আসে স্যার। কথা কেটে কেটে আসে। আচ্ছা তাহলে এখানে কি হতে পারে বলো? দে আর ডিফারেন্ট। ডিফারেন্ট হয় কোনো কিছু থেকে, আলাদা হয় কোনো স্যার কিছু, টু। না কোনো কিছু থেকে। থেকে হলে কি হয়? রয়ের থেকে। তো দে আর ডিফারেন্ট, আলাদা কোনো কিছু থেকে। থেকে অর্থে ফ্রম। ফ্রম, রাইট। So they are different from other people. Their contribution doesn't sink. তাদের অবদান ডুবে যায় না। অবলিভিয়ন মানে বিস্মৃতিতে। আচ্ছা, আমরা অবস্থান পরিবর্তন হলে আমরা কি দেখিয়েছিলাম? ইনটু, তাই না? যেমন আই থ্রু দ্য পেন ইনটু দ্য রুম। কলমটা কি রুমের মধ্যে আছে? না স্যার, রুমে এখন আছে তো আমার হাতের মধ্যে, তাই না? তো তার অবস্থান স্যার। পরিবর্তন করে কোথায় যাবে? রুমের মধ্যে যাবে। যেখানে যে অবস্থান পরিবর্তন করে যেখানে যে বসবে তার আগে ইনটু। যেমন আই এন্টার্ড ইনটু দ্য রুম, তো আমি কি রুমের মধ্যে ছিলাম? না স্যার, আমরা রুমেতে যাব। আমি অন্য কোথাও ছিলাম, আমি অবস্থান পরিবর্তন করে কোথায় গেলাম? রুমের মধ্যে। তখন আমরা কি ইনটু দেই। তাহলে এটা সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা ফ্রেজ আমরা মুখস্থ করতাম তখন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। কিন্তু এখানে যদি তুমি লজিক দিয়ে করো তাহলে আর ভুলবা না। সিঙ্ক ডুবে যায়, তাই না? ডুবে যায়। যেমন কারো নাম আমার স্মৃতিতে আছে, এখান থেকে হঠাৎ ভুলে গেল, মানে মুছে গেল, তখন কি তার অবস্থান পরিবর্তন হয়ে গেল না? তার মেমোরিটা, জি স্যার। মেমোরি অবস্থান পরিবর্তন কোথায়, অবস্থান পরিবর্তন করে কোথায় গেল? বিস্মৃতির ওখানে। তাহলে যেখানে যে অবস্থান পরিবর্তন হয়ে যেখানে গেল তার আগে ইনটু হবে। এই কারণে আমরা দিলাম কি সিঙ্ক ইনটু অবলিভিয়ন। দেয়ার কন্ট্রিবিউশন ডাজন্ট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তাদের অবদান কখনো বিস্মৃতিতে হারিয়ে যায় না। দে আর ওর্দি। ওর্দি কিসের? ওর্দি মানে উপযুক্ত। ওর্দি মিন্স উপযুক্ত। তাহলে কিসের উপযুক্ত? ওর্দির সাথে অফ বসে, ওর্দি অফ মানে প্রশংসার যোগ্য। রয়ের হলে আমরা আগে করেছিলাম, রয়ের হলে অফ ফর ফ্রম বাই টু, রয়ের হলে
অফ ফর ফ্রম বাই টু, এটা পরবর্তী একটা ইয়াতে আবার দেখিয়ে দেবো। রয়ের হলে অফ ফর ফ্রম বাই টু, তাহলে দে আর ওর্দি, তারা যোগ্য, কিসের যোগ্য? প্রশংসার। They lay down their lives for the good of the country. They are not unaware. Unaware, তারা অজ্ঞাত নয় বা অসচেতন নয়। They are status, তাদের মর্যাদার ব্যাপারে। আচ্ছা, মর্যাদার ব্যাপারে, রয়ের ব্যাপারে, রয়ের সম্পর্কে হলে আমরা এই তিনটা প্রিপজিশন ব্যবহার করি। রয়ের সম্পর্কে দেখো, হি রোট অ্যান এসে, আমাদের স্কুল সম্পর্কে। হি রোট অ্যান এসে, আমাদের স্কুল সম্পর্কে। আচ্ছা, এই তিনটা কথা একটু চিন্তা করো। আই কুড সে নাথিং, আমি তার সম্পর্কে, তার সম্পর্কে। তাহলে স্কুল সম্পর্কে, এখানে সম্পর্কে কথাটা আছে। তার সম্পর্কে। তাহলে এই তিনটা সম্পর্কে একটু চিন্তা করে দেখো তো, আসলে তিনটা সম্পর্কে এক হলো? তো হি রোট অ্যান এসে, সে একটা রচনা লিখলো আমাদের স্কুল সম্পর্কে। দেখো, ওটা হচ্ছে একটা টপিক, আওয়ার স্কুল হচ্ছে একটা টপিক যার উপরে সে লেখলো। তো আমরা দেখো, রাইট অ্যান এসে অন দা কাউ, অন লিখি, তাই না? অন কেন লিখি? কারণ এখানে তোমার টপিকটা হচ্ছে কাউ, ওটার উপরে কিছু লিখবো, ওই টপিকের উপরে, ওই বিষয়বস্তুর উপরে। তো এখানে নট কাউ, কাউটা বলতে কি বোঝাচ্ছে? কাউ একটা বিষয়বস্তু, তোমার আলোচনার বিষয়বস্তু, ওই বিষয়বস্তুর উপরে। তো উপরে অর্থে যদি রয়ের সম্পর্কে বোঝায়, সেক্ষেত্রে আমরা অন দিব। হি টোল্ড মি অ্যাবাউট আওয়ার স্কুল, এই যে আমাদের স্কুল সম্পর্কে। এখানে বলতে যে হ্যাঁ, আমাদের স্কুলটা কোথায় অবস্থিত, এটা ভালো না মন্দ, এর ফলাফল কেমন, ইত্যাদি। আর আই কুড সে নাথিং, তার সম্পর্কে। হ্যাঁ, নাথিং অ্যাবাউট হিম, এখানে অ্যাবাউট হতে পারে, অফ হতে পারে। তাহলে অ্যাবাউট আর অফ এর মধ্যে পার্থক্যটা কি? কোনটা কারেক্ট হবে বলো তো? হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার, অফ অর অ্যাবাউট? কে বলতে পারবা, বলো? স্যার অ্যাবাউট হবে। হ্যাঁ, দুইটাই কারেক্ট। প্রিপজিশনটা এই কারণে আমি বলছি যে মুখস্থ না, দুইটাই কারেক্ট। আই কুড সে নাথিং এন্ড অফ আর অ্যাবাউট এর মধ্যে পার্থক্যটা কি? তোমার নাম কি? স্যার সজীব। সজীব। আচ্ছা, এখন আমি তোমার বন্ধুর একজনকে বললাম, এই ক্যান ইউ সে সামথিং অফ সজীব? অফ সজীব বলতে কি ব্যাপার? সে নিয়মিত ক্লাস করে না কেন? আর অ্যাবাউট হচ্ছে ডিটেইলড অর্থে। ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট সজীব? যদি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করি ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট সজীব, সে তখন বলবে হ্যাঁ স্যার জানি, ওর বাড়ি বরিশাল, তার বাবা মা এটা করে এইটা করে, তার সম্পর্কে একটা ডিটেইলড বর্ণনা সে দিবে। বুঝছো ব্যাপার? জি স্যার। হ্যাঁ, আমি কি তোমার সম্পর্কে জানি? জানি না। যেমন তার হোয়ার অ্যাবাউট কি, যেমন তুমি কোনো কারণে কলেজে আসলা না বা ক্লাসে অ্যাটেন্ড করলা না, তখন তখন আমি কি দিব? অফ। মানে কোনো কিছুর সিম্পলিসিটি, সুপারফিশিয়াল অর্থে আমরা অফ ব্যবহার করবো। আর অ্যাবাউট অর্থ কোনটা? ডিটেইলড অর্থে। তো আমি যদি বলি ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট সজীব, তখন সে উত্তর কি দিবে? হ্যাঁ স্যার আমি চিনি, ওর বাড়ি এই। বুঝছো ব্যাপার? জি আমি যদি স্যার। বলি ক্যান ইউ সে সামথিং অফ সজীব, তখন সে কি কি বুঝবে? যে আজকে কেন আসে নাই স্যার, ওর তো অসুস্থ, এই জন্য সে ক্লাসে জয়েন করতে পারে নাই। ব্যাপারটা কি বুঝছো তোমরা? জি স্যার। স্যার এইখানে যে প্রথমটা যে ছিল স্যার, হি রোট অ্যানেলস অন আওয়ার স্কুল, স্যার এখানেও তো তাহলে স্যার অ্যাবাউট বসানো যাইতে পারে। না না, এখানে অন, এখানে অন কেন দিলাম? কারণ আওয়ার স্কুল এটা একটা টপিক, বিষয়বস্তু। ঠিক আছে? জি স্যার। স্যার আবার লিখা বুঝাইছে যে এটা। না, লেখা মানে এখানে ওই ওই এই জন্য একটু চিন্তা করতে হবে। রচনা লিখলো
বিষয়বস্তু কি আওয়ার স্কুল, বিষয়বস্তু কি আওয়ার লাইব্রেরি, বিষয়বস্তু কি ওই, এ কারণে আমরা যখনই দেখবা যে বইতে যখন দেখবা রাইট অ্যান এসে অন, অ্যাবাউট বলে না, কি লেখে অন। অন। কেন অন লেখে বুঝছো? কারণ এখানে আওয়ার স্কুল বলতে আওয়ার স্কুল হচ্ছে তোমার টপিকের বিষয়বস্তু, বিষয়বস্তু হচ্ছে আওয়ার স্কুল, যার উপরে তুমি কিছু লিখবা। আবার পরেরটা অ্যাবাউট আওয়ার স্কুল মানে এখানে আবার কোনটা বোঝাচ্ছে, যে এখানে আওয়ার স্কুলটা টপিক না, জাস্ট আওয়ার স্কুল, তোমার স্কুল সম্পর্কে বলবা যে এই স্কুলটা এত সালে প্রতিষ্ঠিত, এটা এই এই সমস্ত, মানে ডিটেইলড বর্ণনা। আর এখানে সিম্পল অর্থে আই কুড সে নাথিং অফ হিম হতে পারে, অ্যাবাউট হিম হতে পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপর, কনটেক্সটের উপর, কোন বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমি কথাটা বলছি। ঠিক আছে, বুঝছো? জি স্যার। তাহলে দে আর আনঅ্যাওয়ার, অ্যাবাউট দিব না অফ দিব, কোনটা দিলে ভালো হয়? সিম্পল অর্থ অফ দিলে ভালো হয়, তাই না? সাধারণভাবে আমার স্ট্যাটাস সম্পর্কে স্বাভাবিক, আর তোমার গ্রামের মানুষ হয়তো বা তোমার সম্পর্কে ডিটেল জানবে। তাহলে এই কারণে দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস, কোন রকমে। দে আর সেলিব্রেটেড, এটা কি হতে পারে? আই নাম্বার। দে আর সেলিব্রেটেড, তারা সংবর্ধিত। কেন? কেনর উত্তর আমরা বলেছিলাম, অন। কেনর উত্তর আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কেন সেলিব্রেটেড, কেন সংবর্ধিত। কেনর উত্তর আমরা সবসময় প্রিপজিশন ফর ব্যবহার করি। If I am to use a prepositional phrase against the question why, then the preposition that I can use is for. Yes, they are celebrated, তারা সংবর্ধিত। They should not be looked down, এটা একটা ফ্রেজ, look down upon। look down upon অর্থ কি? এটা মুখস্থ রাখতে হবে। They should not be looked down upon, look down upon মানে কাউকে ছোট করে দেখা বা কাউকে খাটো করে দেখা। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে? Do you have any question regarding this passage? আচ্ছা, ওকে, এরপরেরটা আমরা দেখি পারি। Preposition connects all types of words. Words, সকল ধরনের, হ্যাঁ, of together and help them make better sense, এবং সাহায্য করে একটা ভালো ধারণা তৈরিতে, কি পাঠকের কাছে। পাঠকের কাছে, পাঠকের কাছে অর্থে কি বসে? রয়ের কাছে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি। উই ইউজ টু প্রিপজিশনস, near and to against the বেঙ্গলি সাফিক্স র এর কাছে। যেমন সে দাঁড়ালো, দেখো স্টুড, স্টুড হচ্ছে স্থিতিবাচক ভার্ব। সে দাঁড়ালো কোথায়? রহিম এর কাছে, রহিম এর কাছে। তাহলে কি হলো, টু রহিম না নিয়ার রহিম? নিয়ার হবে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি, স্থিতিবাচক। আর দ্য লেটার ওয়াজ সেন্ট, সেন্ট কি গতিবাচক ভার্ব না স্থিতিবাচক ভার্ব? স্যার গতিবাচক। রাইট, তাহলে দ্য লেটার ওয়াজ সেন্ট নিয়ার রহিম হবে না, কি হবে? টু রহিম। তাহলে রয়ের কাছে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ দিস টু প্রিপজিশনস এগেইনস্ট দ্য বেঙ্গলি সাফিক্স রয়ের কাছে। তো এখানে আমরা বেটার সেন্স কি টু হবে। টু দ্য রিডার। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, রিলেশনশিপ থাকি দুইটা বস্তুর মধ্যে। রয়ের মধ্যে আমরা কি দিব? হ্যাঁ স্যার নেয়ার অবজেক্টস না, নেয়ার। দে হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ দুইটা বস্তুর মধ্যে, রয়ের মধ্যে। রয়ের মধ্যে অর্থে আমরা অনেকগুলো প্রিপজিশন ব্যবহার করি। রয়ের মধ্যে হচ্ছে দুইয়ের মধ্যে হলে আমরা ব্যবহার করব বিটুইন, দুইয়ের মধ্যে হলে বিটুইন। কোথায় গেল?
রায়ের মধ্যে। ওকে, তো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর কোথায়? রান্নাঘরের মধ্যে, রান্নাঘরের ভিতরে। তাহলে আমরা কি দেব? ইন দ্য কিচেন। রান্নাঘরের মধ্যে কোথায়? দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর কোথায়? ইন দ্য কিচেন। This gives you a basic understanding. If we add another preposition, it makes it even clearer. The book is কোথায়? টেবিলের উপরে। তাহলে কি দিব এখানে? হ্যাঁ বলো। দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর কি হতে পারে? স্যার অন হবে না স্যার? হ্যাঁ, অন টপ অফ দ্য টেবিল। টেবিলটা আবার কোথায় থাকতে পারে? রান্নাঘরের স্যার ইন দ্য কিচেন। ইন দ্য কিচেন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার। আমরা পাই একটা স্পষ্ট ধারণা কোথায়? আমাদের মনের মধ্যে। অফ। হ্যাঁ, না আমাদের মনের মধ্যে। ইন আওয়ার মাইন্ড। হ্যাঁ, ইন আওয়ার মাইন্ড, রাইট, ইন আওয়ার মাইন্ড। পরেরটা কি হতে পারে? অ্যাবাউট দ্য রিলেশনশিপ, সম্পর্ক সম্পর্কে, টু ইচ আদার বা বিটুইন ইচ আদার। এখানে টু হতে পারে আবার বিটুইন হতে পারে। তোমাদের মনে হয় 40 বেজে গেছে না? 40 বাজে না? এরপরে কি ক্লাস? আচ্ছা ওকে, তাহলে আজকের মতো শেষ করি। ওকে, থ্যাংক ইউ।